হাই গাইস, ফেস কাম করে এটা আমার সেকেন্ড ভিডিও। তোমরা দেখছো বেঙ্গলি গুরুজি আর আমার নাম রোহিত। তো আজকে আমরা কভার আপ করবো দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটাকে। এখানে গাইজ আমি দেখলাম যে অনেকটা বড় স্টোরি হয়ে যাচ্ছে। আমি দুদিন ধরে স্ক্রিপ্টিং করার চেষ্টা করছিলাম যেটা কী করে আমি শর্ট করতে পারি। তো যতবারই আমি স্ক্রিপ্ট লিখছি সেটা প্রায় 50 থেকে 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এই টাইমটার ভিডিও হবে। কিন্তু আমি এত লং ভিডিও দিতে চাইছি না, কারণ অনেকে আছে যারা বিজি ডে লাইফে তারা ভিডিওগুলোকে দেখে, তার নলেজগুলোকে নিতে চায়, তাই জন্যই তো তারা ইউটিউবে আছে, নাহলে তারা বইটাকে তো পড়েই নিতে পারে। তো গাইজ এটার জন্য আমি এটাকে ছোটো করে সাম আপ করবো। এর কয়েকটা আইডিয়াস, যেই জিনিসগুলো তোমাদেরকে বলা খুবই ইম্পর্ট্যান্ট, যে আমি অ্যাসপেক্টগুলো এখান থেকে পেয়েছি সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যে ইনফরমেশানগুলো এখানে 7খানে যে ইনফরমেশান, যে টিপসগুলো দেওয়া আছে, সেই জিনিসগুলোকে তোমাদেরকে আমি ডিফাইন করে বলবো। এখানে কয়েকটা বড় বড় লং স্টোরির পয়েন্ট অফ ভিউ নিয়ে সেইগুলোকে বলা হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে শর্ট করে বুঝিয়ে দেবো, যেগুলো তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সুবিধা হবে। কারণ লং স্টোরিগুলো আমি এখানে দিলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে গাইজ। তো গাইজ প্রথমে আমি তোমাদেরকে বলি ব্যাবিলনের হিস্ট্রিটা কী। ব্যাবিলন আজ থেকে 6,000 বছর আগে একটা শহর হতো, যেটা কিনা খুব উন্নত শহর ছিল। সেই সময়ের সবচেয়ে ধন সম্পদশালী, সেই সময় সবচেয়ে ওয়েলদি, সেই সময় সবচেয়ে প্রভাবশালী শহর ছিল ব্যাবিলন। তোমরা এর ব্যাপারে ইতিহাসেও পড়েছো ব্যাবিলনীয় সভ্যতা। তো সেই সময়কার সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট শহর ছিল ব্যাবিলন। তো এটা এইভাবে এত গ্রো করতে পেরেছিল কেন? পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে গ্রো করেছে, সবচেয়ে মডার্ন শহর ছিল ব্যাবিলন কেন? এর কাছে কি শুধুমাত্র ন্যাচারাল রিসোর্সেস এত বেশি ছিল যার জন্য এতটা বেশি গ্রো করতে পেরেছিল? সেরকম কিছুই ছিল না গাইস। সেই ব্যাবিলনের কাছে শুধুমাত্র একটা নদী ছিল। আর সেখানকার যারা রুলার্স ছিল, যারা সেখানকার রাজা ছিল, তাদের কাছে ছিল উইজডম, তাদের কাছে ছিল জ্ঞান। সেই জ্ঞানটাকে তারা ইউজ করে এমন প্রত্যেকটা জিনিস তারা কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি প্রত্যেকটা জিনিস তারা বানিয়ে নেয়, যেই জিনিসগুলো একটা মডার্ন শহরের দরকার ছিল। সবচেয়ে প্রথমে তোমাদেরকে বলি তাদের মধ্যে স্পেশালাইজেশন কী ছিল, যেটা তাদেরকে অন্যান্য শহরের থেকে আলাদা করতো। তারা থাকতো, বাকি শহরের লোকেরা বলতো যে তারা থাকতো একটা দেয়ালওয়ালা শহরে, যে শহরের দেয়াল আছে। তারা একটা মডার্ন শহরে থাকতো, যেখানে স্কুল আছে, যেখানে শপস আছে। সবচেয়ে প্রথম ম্যাথমেটিশিয়ান, সবচেয়ে প্রথম অ্যাস্ট্রোনমিয়ান, প্রত্যেকটা ফিল্ডে, ক্রিয়েটিভ ফিল্ডে এরাই সবচেয়ে আগে ছিল। এরাই প্রথম যারা স্কিল্ড লোকেরা ছিল তারা ব্যাবিলনের থেকে ছিল। তাছাড়া ব্যাবিলনের আর্কিটেকচার খুব সুন্দর ছিল। পৃথিবীর সবচেয়ে দামি আর্কিটেকচার ছিল ব্যাবিলনে। যারা সোনার ওপর ক্লে পটিং করতো, সবচেয়ে স্কিল্ড লোকেরা ছিল ব্যাবিলনে। তারা সোনার ওপরে লেখা ক্লে করতো। তারপর ক্লে পট, যেগুলো মাটির পটের ওপর তারা লিখতো, তারা লেখাগুলোকে তুলতো। ব্যাবিলন থেকে সবচেয়ে প্রথম অ্যাস্ট্রোনমি পাই আমরা ব্যাবিলনে। সবচেয়ে প্রথম ম্যাথমেটিশিয়ান পাই আমরা ব্যাবিলনে। সবচেয়ে উন্নত মানের বিজনেসম্যান ছিল ব্যাবিলনে। তাছাড়া ব্যাবিলনেই সবচেয়ে প্রথম স্কুল তৈরি হয়েছিল, যার লিখিত ভাষা ছিল। এরপর আমরা এখানে জানতে পারি যে ব্যাবিলনের মধ্যে সবচেয়ে স্কিল্ড, সবচেয়ে পারদর্শী আর্কিটেকচার পাওয়া যেত, যারা কিনা সোনার ওপরে, মাটির ওপরে বা ঘর বাড়ির ওপরেও তারা ক্লে পটিং করতো। তারা সেটাকে শার্পেন করতো, সেই জিনিসটাকে, সেখানে ইন্টিরিয়রটা করতো। তো এতটাই উন্নত ছিল ব্যাবিলন, যেটা আজ অব্দি 6,000 বছর পরও আমরা সেটার ব্যাপারে ইতিহাসে পড়ছি, সেটার ব্যাপারে আমরা জানি। এবার আমরা চলে আসি গাইজ টপিকের ওপরে, যেখানে কী ব্যাপারটা নিয়ে এখানে বলা হয়েছে। এখানে গাইজ বলা হয়েছে নিজের প্রোডাক্টিভিটিটাকে কী করে বাড়ানো যেতে পারে, নিজের প্রফেশনকে সবচেয়ে টপ লেভেলে, পিক লেভেলে আমরা কী করে নিয়ে যাব, নিজের টাকাটাকে কীভাবে কাজে লাগাতে পারবো আরও টাকা ইনকাম করার জন্য। কয়েকটা প্রিন্সিপালস নিয়েই এখানে পুরোপুরিভাবে বলা হয়েছে যে ফিনান্সিয়ালি ফ্রিডম আমরা কী করে অ্যাচিভ করতে পারবো, কী করে আমরা নিজের বিলসগুলোকে পে করার পর আমরা নিজেদেরকেও টাকা সেভ করতে পারবো, নিজেদেরকে টাকা দিতে পারবো। এটাই সবচেয়ে বড় জিনিস, নিজেদেরকে টাকা দেওয়া। শুধুমাত্র মাস গেলে আমরা বিলসগুলোকে পেমেন্ট করে দিলাম, তার মানে আমরা সাকসেসফুল, তা নয়। এবার গাইজ এখানে আমি তোমাদেরকে বলি যে চ্যাপ্টার নাম্বার 1-এ যেই জিনিসটা বলা হয়েছে, দ্য ম্যান হু ডিজায়ার্ড গোল্ড। সেখানে গাইজ সেই সময়ও কী হতো, এখনকার মতোই এমন লোকেরা ছিল যারা শুধুমাত্র প্যারেড করার জন্য তাদের কাছে নিজের নিজের ঘোড়ার গাড়ি ছিল, শুধুমাত্র প্যারেডে যাওয়ার জন্য। আর এমনও লোকেরা ছিল যারা কিছু অল্প পরিমাণে গোল্ডকে
কামানোর জন্য সারাদিন পিঠ ভেঙে তারা কাজ করতো যাতে চ্যারিয়েটগুলোকে বানানো যেতে পারে। তো এইভাবে তখনও ডিভিশন ছিল, এখনও আছে। সো ওই টাইমে যেই প্রসেসগুলো, যেই জিনিসগুলো বলা হয়েছে, যেই 7খানা প্রিন্সিপাল বলা হয়েছে, যে প্রিন্সিপালগুলো তখন অ্যাপ্লাই হতো, সেইগুলো এখনও অতটাই এফেক্টিভ, যেহেতু প্রত্যেকটা জিনিস সেমই আছে। এবার তোমাদেরকে বলি যে স্টোরিটা কী করে স্টার্ট হলো। প্রথমে আমাদের এখানে ইন্ট্রোডাকশান আমরা পেয়ে যাচ্ছি সবচেয়ে প্রথমে, যে বনসির বলে একজন চ্যারিয়েট মেকার ছিল। সে কী করতো, ঘোড়ার গাড়িকে বানাতো, ঘোড়ার গাড়ি সারাতো। সেই নিজের কাজ ছেড়ে এক দেয়ালে হেলান দিয়ে শুয়ে আছে, আকাশের দিকে তাকাচ্ছে, থেকে তাকিয়ে খামখেয়ালি হয়ে ডে ড্রিমিং করছে, মানে সকালবেলা স্বপ্ন দেখছে যে সে কী করে ধনী হতে পারবে, তার কাছে অনেক টাকা পয়সা আছে, এইগুলো নিয়ে সে স্বপ্ন দেখছে। আর হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে যায়, তার বন্ধু কবি এসে তাকে ডাক দেয়। কবির দরকার ছিল কিছু পয়সার, কিছু গোল্ডের দরকার ছিল কবির। সো সে বনসিরের কাছে আসে, যেহেতু বনসিরও সারাদিন কাজ করে, কবিও সারাদিন কাজ করে। তো কবি ভেবেছিল যে বনসিরের কাছে কিছু টাকা পেতে পারি, কিছু গোল্ড আমি পেতে পারি, যেটা দিয়ে ওর নিজের বিলসগুলোকে পে করতে পারে নিজের লাইফস্টাইলের জন্য। তো যখন কবি বনসিরের কাছে এসে কিছু গোল্ডের জন্য অ্যাপ্রোচ করে যে আমার কিছু গোল্ডের দরকার আছে, তখন বনসির বলে যে আমি নিজেও ফিনান্সিয়াল স্ট্রাগল করছি, আমাকে আমার ফ্যামিলিকে দেখতে হচ্ছে, আমি সারাদিন কাজ করেও আমি সেই টাকাটা অর্জন করতে পারছি না, সেই টাকাটা আমি রাখতে পারছি না, যেই টাকাটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে দেখবো, যেই টাকাটা দিয়ে আমি আমার ছেলে মেয়ের পড়াশোনাটা করাবো। তো এই নিয়ে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল বনসিরও করছিল। তো তখন যেহেতু বনসির আর কবি খুব ভালো বন্ধু ছিল, অনেক ছোটোবেলা থেকেই তারা বন্ধু ছিল, তখন তারা বড় হয়ে গেছে যখন এই স্টোরিটা বলা হচ্ছে। তো তখন বলা হলো যে তারা দুজনে মিলে দেয়ালে হেলান দিয়ে ভাবতে শুরু করে দেয় যে কী করে ধনী হওয়া যেতে পারে। আর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলা স্টার্ট করে যে কী করে তারা স্ট্রাগল করছে, কীভাবে তারা টাকা পয়সা ইনকাম করছে, এই নিয়ে একটা বড় স্টোরি বলা হয়। অ্যাট দ্য এন্ডে তারা একটা পয়েন্টে গিয়ে পৌঁছায় যে কীভাবে এবার এই জায়গাটা থেকে, এই ট্র্যাপটা থেকে বেরোনো যেতে পারে। কারণ তারা যেই মার্গদর্শনে চলছিল, তাদের ছেলেপুলেও সেই মার্গদর্শনেই চলবে, সেই কাজগুলোই করবে, আর তারাও ফিনান্সিয়ালি স্ট্রাগল করবে। তো এখানে তারা একটা ডিসিশন নেয় যে তার বন্ধু আরকাদ, যে ছিল ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, আরকাদ, তার কাছে গিয়ে পরামর্শ নেবে। তো একদিন তারা কি করে, সেট অফ করে, তারা ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়ির দিকে গিয়ে পৌঁছায়। আর আরকাদকে গিয়ে জিজ্ঞেস করে যে আরকাদ, আমরা প্রচুর ফিনান্সিয়াল স্ট্রাগল করছি, আমি তোমার কাছ থেকে জানতে চাই যে কি করে এগুলোকে আমি কাটাতে পারবো। তখন আরকাদ জিজ্ঞেস করে, তোমরা কি সত্যিকারে জানতে চাও যে কী করে তোমরা ফিনান্সিয়ালি ফ্রি হবে, কী করে তোমরা ধনী হতে পারবে, কী করে তোমরা একটা বেস বানাতে পারবে? তখন ওরা বল না, আর নাকি তোমরা এসছো শুধুমাত্র আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, যাতে তোমরা নিজের এখনের দরকারটাকে মিটিয়ে সেই টাকাটা আমাকে পরে রিপেমেন্ট করবে। তখন বনসির আর কবি দুজনেই বলে যে আমি শিখতে চাই আমরা যে কি করে তুমি এই জায়গাটায় এসে পৌঁছালে, তুমিও তো আমার মতো ওয়ার্কার ছিলে, তুমি এইভাবে কী করে এখানে এসে পৌঁছাতে পারলে? তখন আরকাদ বলে যে আমিও, যেহেতু তোমরাও জানো যে আমিও অনেক আগে একজন ওয়ার্কার ছিলাম, সারাদিন আমি কাজ করতাম, কিন্তু একটা টাইমে আমার কাছে একটা লাইফ চেঞ্জিং জিনিস হয়েছিল যে একজন গোল্ড লেন্ডার, একজন বিজনেসম্যান গোল্ড লেন্ডার, সে আমার কাছে এসেছিলো। গোল্ড লেন্ডার হলো যারা সোনাকে সে সময় লোনে দিত। সে এসেছিলো, এসে তাকে অ্যাপ্রোচ করে। এবার সে আরকাদ ছিল একজন ক্লে পট মেকার। সে কী করতো, একটা মাটির একটা প্লেটের মধ্যে লেখাগুলোকে তুলতো, যেই লেখাগুলো পরে পড়া যেতে পারে। তো আরকাদ সেই কাজটা করতো। তার কাছে একটা গোল্ড লেন্ডার এসে তাকে বলে যে আমার কাছে 7খানা রুলস আছে যেগুলো তোমাকে ক্লে পটে তুলতে হবে। এবার সেই রুলসগুলোই ছিল সেই 7খানা গোল্ডেন রুল, যেটা ওয়েলথকে অ্যাট্রাক্ট করে। প্রথমত তো আরকাদ অত খেয়াল করেনি, আরকাদও সেই সময় অনেকটা স্ট্রাগল করছিল ফিনান্সিয়ালি। তো তার কাছে মাইন্ডসেট এটাই ছিল যে যত তাড়াতাড়ি আমি কাজটা কমপ্লিট করবো, আমি তত তাড়াতাড়ি পেমেন্টটা পেয়ে যাবো। তো তাই জন্য সে নিজের কাস্টমার গোল্ড লেন্ডারকে বলে যে এই কাজটা তুমি কতদিনে আমাকে সব ডেটাটা দেবে, আর আমি কতদিনে কাজটা ফিনিশ করব। তো বললাম আমি প্রত্যেক সপ্তাহে এসে তোমাকে একটা করে ডেটা দেবো, একটা করে লাইন বলবো, সেটা তোমাকে তুলতে হবে। তো সেইভাবেই
এই কথাটা এখানে শেষ হয়। যেরকমভাবে প্রত্যেক সপ্তাহে তিনি আসবেন, এসে কিছু টাকা অ্যাডভান্স দেবেন, আর কাজ শেষ হওয়ার পর যখন তিনি ক্লে পটটা নিয়ে যাবেন তখন পুরো টাকাটা পেমেন্ট হবে। এবার প্রথম দিন যখন আর্কাড সেই কাজটা শুরু করার প্রথম সে তখন দেখতে পায় প্রথম যে পয়েন্টটা ছিল ফ্ল্যাটারিং ইয়োর পার্স, মানে তার পার্সকে মোটা করা। এই জিনিসটা দেখে তিনি আর্কাড বুঝতে পারে যে তিনি তাকে এমন জিনিস বলে গেছে যেই জিনিসটা তার ওয়েলথের সিক্রেট। সো তারপরে আর্কাড ইন্টারেস্টেড হয়ে যায় যে আমি হতে চাই এবার ফাইন্যান্সিয়ালি ফ্রি। আমি এরকম কাজ করে সারাক্ষণ কাজ করে এরকম ফিনান্সিয়ালি আমি স্ট্রাগল করতে চাই না, আমি ফ্রি হতে চাই। তখন আর্কাড কী করে, নেক্সট উইক যখন গোল্ড লেন্ডার তার কাছে আসে, এবার আসার পর তাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন। তখন গোল্ড লেন্ডার বলে যে আমি সোনা লেন্ডে দিই, মানে তখনকার কারেন্সি ছিল সোনা, তো সোনা তখন তিনি লোনে দিতেন কিছু ইন্টারেস্টের বিনিময়ে। আর কয়েকটা তার কাছে বিজনেস ছিল, ছোটো বড়ো কয়েকটা বিজনেস ছিল, সেইগুলোর ব্যাপারে তিনি বলেন। এই জিনিসগুলো ডিটেলে বলা আছে, আমি গাইজ শর্ট করে তোমাদেরকে বলছি। তারপর আর্কাড বলে যে আমি তোমার কাছ থেকে শিখতে চাই কী করে তুমি এই উইজডমটা পেয়েছো, আর এইগুলো কী করে আমাদের সবার কাজে লাগতে পারে, যেহেতু তুমি এটা ক্লে পট এটাকে তোলাচ্ছ। তখন যে মানি লেন্ডার সে বলে যে একটা বয়সের পর এমন একটা বয়স চলে আসে যার পর টাকা পয়সার কোনো ভ্যালিউ রাখে না। তাদের কাছে যে উইজডমটা আছে, যে বুদ্ধিটা আছে, যে জ্ঞানটা আছে, সেই জিনিসটাকে তারা ছড়াতে চায় ইয়াং এজের লোকেদের সাথে। যারা ইয়াং এজে আছে, যারা কিনা ছোট আছে, যারা ফিউচারে যারা দেশ চালাবে, তাদের সাথে শেয়ার করতে চায়। তাই জন্য তিনি বলেন যে এরকম ব্যাপার যে আমি এগুলো শেয়ার করতে চাই, তাই জন্য আমি এটাকে ক্লে পটিং করাচ্ছি, যাতে আমার ফিউচারের লোকেরা সেই জিনিসটাকে পড়তে পারে, ফিউচার ইয়াং লোকেরা সেই জিনিসটাকে পড়ে নিজের কাজে লাগাতে পারে। তো এখান থেকে তিনি 7খানা পয়েন্ট বলেন, যে পয়েন্টগুলোর ব্যাপারে এবার আমি তোমাদেরকে বলবো। এবার গাইজ আমরা চলে আসি রুলসে, যে রুলসে কী কী রুল বলা হয়েছে। তো এখানে আমাকে একবার বইটা খুলে নিতে হবে, এক সেকেন্ড। তো চলে এসছি আমরা রুলসে। প্রথম রুল যেই জিনিসটা বলা হয়েছিল সেটা হলো স্টার্ট থাই পার্স টু ফ্ল্যাটারিং, মানে তোমাদের পার্সকে, তোমাদের ওয়ালেটকে ফ্যাট করতে হবে, মোটা করতে হবে। সেটা মোটা কী করে করবে, এখানে যে মেথডটা বলা হয়েছিল মোটা করার, সেটা হলো তোমরা যেই টাকাটা ইনকাম করছো, যেই টাকাটাই তোমরা ইনকাম করছো, সেখান থেকে তোমরা 90%ই খরচা করতে পারবে, 10% তোমাদেরকে সেভিংস করতে হবে অ্যাট এনি কস্ট। তোমরা যেমনই সিচুয়েশন ফেস করো না কেন, যেই টাকা তোমরা ইনকাম করছো সেখান থেকে তোমরা 10% সেভিংস করবে, আর 90% টাকাটা দিয়ে তোমরা তোমাদের লাইফস্টাইলকে চালাবে। এবার এখানে সিচুয়েশনটা কী হয়, এখানে কয়েকটা স্টোরি দেওয়া ছিল প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা পয়েন্টের সাথে, কিন্তু আমি স্টোরিগুলো দিলে অনেকটা লং হয়ে যাবে। তো তোমাদেরকে আমি বলে দিই যে আমরা কি করি বেসিক্যালি, আমরা প্রত্যেকেই অনেক টাকা আমাদের হাতের থেকে আসে, আমার হাতের থেকে অনেক টাকাই যায়, অনেক টাকাই লেনদেন হয়। সেখান থেকে যদি আমরা শুধুমাত্র 10% সেখান থেকে বাঁচাতে শুরু করে দিই, তো একটা টাইমের পর আমাদের কাছে ভালো অ্যামাউন্ট অফ টাকা বেঁচে যাবে, যেটা আমাদের পার্সকে মোটা করতে খুব হেল্প করবে। তারপর সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে কন্ট্রোল থাই এক্সপেন্ডিচার্সে আমাদের এখানে জানতে হবে যে কী কী আমরা ভুল খরচ করছি, বাজে খরচ করছি। সেটার ব্যাপারে আমরা এখন একদিনে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো না, এমনও হয়। প্রথমত তো যেই খরচাগুলো আমরা করছি, 2 দিন আমরা সেগুলোকে অ্যানালাইজ করবো, সেগুলোকে আমরা লিখবো, সেগুলোকে আমরা ঠিকভাবে দেখবো যে আমরা কী কী খরচা করছি, বাজে খরচা আমাদের কী কী আছে, সেই জিনিসগুলোকে আমরা লিখবো। লেখার পর দেখবো যে এই খরচাগুলো কি আমার খুবই ইম্পর্টেন্ট, মানে নিডি খরচা কি, এটা ছাড়া আমার লাইফ চলবে না। যদি সেরকম নিডি থাকে তাহলে সেটাকে রাখবো, আর যদি এমন হয় যে না এটা ছাড়াও আমার জীবনযাপন চলতে পারবে, আমি বেঁচে থাকতে পারবো, আমার খাবার দাবার জোগান হয়ে যেতে পারবে, তখন এটাকে আমরা কেটে দেবো। চাই সেটা যেমনই খরচা হোক না কেন, সেটাকে আমরা বাদ দেবো নিজের লাইফের থেকে। তারপর চলে আসে 3 নম্বর পয়েন্ট, যেখানে বলা হয়েছে মেক থাই গোল্ড মাল্টিপ্লাই, মানে তোমাদের কাছে যে সেভিংসটা আছে, যে ক্যাপিটালটা আছে, সেটাকে মাল্টিপ্লাই কী করে করব, সেটার জন্য তোমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। সেটার জন্য তোমাদেরকে ভালো ভালো প্রফিটেবল ইনভেস্টমেন্ট খুঁজতে হবে, যেখান থেকে তোমরা সেই গোলটাকে মাল্টিপ্লাই করতে পারবে। তোমরা এমনও বিজনেস করতে পারো যেখান থেকে তোমরা সেই গোলটাকে মাল্টিপ্লাই করতে পারবে। তারপরে চলে আসে 4 নম্বর পয়েন্ট, গার্ড থাই ট্রেজার্স ফ্রম লস। যে ট্রেজারগুলো আছে, তোমাদের যে 10% সেভিংস আছে, সেটাকে বলা হচ্ছে ট্রেজার্স।
তো সেটাকে তোমাদেরকে লসের হাত থেকে বাঁচাতে হবে। তোমাদের কাছে যেই ক্যাপিটালটা আছে, তোমাদের কাছে যেই জিনিসগুলো আছে, যেমন তোমার ঘর হলো, তোমাদের ল্যান্ড হলো, সেই জিনিসগুলোকে ইন্স্যুরেন্স করতে হবে, সেগুলোকে লসের হাত থেকে বাঁচাতে হবে। কিছু অ্যামাউন্ট তোমাদের এখানে খরচা হবে ইন্স্যুরেন্স নেওয়ার জন্য, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন, সেটা তোমাদের কাছে একটা গার্ড হিসাবে দাঁড়িয়ে থাকবে। তোমাদের কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মানে হঠাৎ করে তোমাদের সাথে যদি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, সেই জায়গাটা তোমাদেরকে ইন্স্যুরেন্স হেল্প করবে। যদি তোমাদের ল্যান্ড নিয়ে কোনো সমস্যা হয়ে যায় বা তোমাদের ঘর নিয়ে কোনো সমস্যা হয়ে যায়, সিরিয়াস সমস্যা, সেই জায়গাটা তোমাদেরকে ইন্স্যুরেন্স হেল্প করবে, সেই জায়গাটা থেকে তোমাদেরকে ইন্স্যুরেন্সটাই বের করে তুলবে। এই জিনিসটাকেই বলা হয়েছে গার্ড থাই ট্রেজার্স ফ্রম লস। তারপর 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে মেক অফ থাই ডিওয়েলিং এ প্রফিটেবল ইনভেস্টমেন্ট। মানে তোমাদের কাছে যেই ক্যাপিটালটা আছে, তোমাদের কাছে যেই ট্রেজারটা আছে, সেটাকে দিয়ে একটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট তৈরি করতে হবে। এবার গাইজ, প্রফিটেবল ইনভেস্টমেন্ট কেন বলা হয়েছে, এই প্রপার এটাকে বলে দিই যে আমরা ইনভেস্টমেন্ট অনেক টাইপের করতে পারি। যেখানে আমাদের ইনভেস্টমেন্ট করলাম, হয়তো সেখান থেকে প্রফিট আসবে, সেখান থেকে প্রফিট নাও আসতে পারে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে প্রফিটেবল ইনভেস্টমেন্ট, সেখান থেকে যেন আমার 100% প্রফিট আসে। এবার বিজনেসে কী হয় গাইজ, এখানে বিজনেসের ব্যাপারে বলা হয়েছে যে বিজনেস আমরা লস খাই না। হয় আমরা যেই টাকাটা ইনভেস্ট করি সেই টাকাটা ওঠে, আর নয় বেশি টাকা ওঠে। তো এখানে প্রফিটেবল ইনভেস্টমেন্ট মানে আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে যে এই টাকাটা আমার মাল্টিপ্লাই হবে, এই জায়গাটা আমার টাকা বাড়বেই, তখনই আমি সেখানে ইনভেস্টমেন্ট করব। আর কিছু ছোট ইনভেস্টমেন্ট আছে যেগুলোকে আমরা ট্রাই করার জন্য ইনভেস্টমেন্ট, যেমন বলতে পারি ছোট ইনভেস্টমেন্ট, যেমন আমাদের যে ক্যাপিটালটা আছে, যে গেনটা আমরা পাচ্ছি এই ইনভেস্টমেন্ট থেকে, যেই গেনটা আমরা পাচ্ছি, মানে আমি আমার 10% সেভ করে যেই জিনিসে ইনভেস্ট করলাম, সেখান থেকে যে ইন্টারেস্টটা আমি পাচ্ছি, সেই ইন্টারেস্টটা আমি কাজে লাগালাম ছোট বিজনেসগুলোর ওপরে। এবার ছোট বিজনেসের কি হয় যে সেখানে প্রফিটের রেটটা বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু যেগুলো বড় বিজনেস একটা স্টেবল হয়ে গেছে, তাদের কাছে যে প্রফিটটা থাকে সেটা একটা মেনটেনেবল প্রফিট, সেই প্রফিটটা আসতেই থাকে। কিন্তু ছোট বিজনেসে কী হয়, হঠাৎ করে অনেক বেশি প্রফিট হয়, আর না হলে অনেক সময় পুরো শেষই হয়ে যায়। তো সেই জায়গাটা আমরা রিস্ক নেব সেই 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 অ্যামাউন্টটা দিয়ে, যেই অ্যামাউন্টটা আমাদের ট্রেজার্স আমাদেরকে এনে দিচ্ছে। এবার চলে আসে 6 নম্বর পয়েন্ট, ইনশিওর এ ফিউচার ইনকাম। এবার ফিউচার ইনকাম বলতে আমরা কি বুঝবো, আমরা আমাদের ঘরকে অ্যাজ এ অ্যাসেট ইউজ করতে পারি, যেখান থেকে একটা প্রপার ফিউচার ইনকাম আমাদের কাছে চলে এলো। যদি কেউ আমাদের ঘরে ভাড়ায় থাকতে আসে, সেই 1 মাস পর আমাকে ভাড়াটা দেবেই। সে নাই হোক আমাকে 1 মাস পর 3,000 টাকা দিল, 5,000 টাকা দিল, কিন্তু একটা প্রপার অ্যামাউন্ট অফ মানি সে আমাকে এনে দেবেই, শুধুমাত্র আমি আমার জায়গাটাকে লেন্ড করলাম বলে, আমার জায়গাটাকে আমি ভাড়া দিলাম বলে। সেরকমভাবেই তোমরা একটা ফিউচার ইনকাম এইভাবে সিকিওর করতে পারো, কাউকে তোমরা লোন দিয়ে, যেখান থেকে তোমরা সেই জিনিসটার ব্যাপারে প্রপার নলেজ নিয়ে নিলে যে কাকে লোন দিলে সেই জিনিসটা রিটার্ন আসা যাবে, সেই জিনিসটার ব্যাপারে তোমার একটু আইডিয়া রাখতে হবে কার কাছ থেকে আসা যাবে। তো সেরকম আইডিয়া রেখে তোমরা লোন দিতে পারো। তো সেখান থেকেও একটা অ্যামাউন্ট অফ টাইমের পর একটা অ্যামাউন্ট তোমাদের কাছে চলে আসবে, সেটা হলো ইনশিওর এ ফিউচার ইনকাম। তারপর চলে আসে ইনক্রিজ থাই এবিলিটি টু আর্ন। এটা গাইজ প্রথমে বলে দিই, এটা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এখানে বলা হয়েছে যে কী করে আমরা আমাদের প্রোডাক্টিভিটিটাকে বাড়াতে পারি, আমাদের প্রফেশনটাকে, আমরা যেই জিনিসের জন্য আমরা প্যাশনেট আছি সেইটাকে আমরা কী করে একটা ক্যাপিটালিজম করতে পারি, সেটাই কী করে আমরা বাড়াতে পারি, সেটার ব্যাপারে এখানে বলা হয়েছে। তো একদম যদি তোমাদেরকে ইজিলি বলি, তো নিজেকে রিপ্রেজেন্ট করা, নিজেকে বিক্রি করা তোমরা বলতে পারো। যে তোমাদের কাছে কোনো স্কিলস আছে, ধরে নাও তোমরা ভালো ভালো রোল বানাতে পারো, একদম বেসিক তোমাদেরকে বলি, একটা ফুড বিজনেস নিয়ে তোমরা ভালো রোল বানাতে পারো। এবার ইনস্টেড অফ তোমরা নিজের রোলের দোকান খুলছো, সবচেয়ে প্রথমে তোমরা ট্রাই করো যে এক্সপিরিয়েন্স গেইন করা কোনো বড় রোলের দোকানের কাছে গিয়ে। তো সবচেয়ে প্রথমে তোমাদেরকে কী করতে হবে, ছোট রোলের দোকানে, যেখানে তোমাদেরকে কাজ করতে হবে অনেক কম অ্যামাউন্ট অফ মানির জন্য, সেখান থেকে তোমরা স্টার্ট করার পর যখন একটু বড় দোকানে গেলে, সেখানে তোমাদেরকে জিজ্ঞেস করবে আগে কোথায় কাজ করেছো বা আগে কী করেছো, তখন তোমরা বললে যেখানে কাজ করেছি আর এটা আমি করতে খুব ভালোবাসি, আর এটা আমার থেকে ভালো আমি মনে করি অনেক কেউ করছে না এখন। তখন ওটা কী করতে হবে, ওটাকে নিয়ে ওখানে বড় দোকানে গিয়ে ঢোকা হলো। এবার বড় দোকানের যে গুডউইলটা আসে, সেই গুডউইলটাকে নিয়ে আমি নিজের বিজনেস স্টার্ট করলাম। কারণ হয়তো বড় দোকানের স্যালারি অনেক বেশি বা সব কিছুই বেশি, কিন্তু সেটার গ্রোথটা আবার একদম লোয়ের থেকে, আমার পরে যে ধরবে তাকে পুরো লোয়ের থেকে ধরতে হবে। এবার আমি যদি নিজের বিজনেস করি, তাকে পুরো নিচের মাথা থেকে ধরতে হবে না। আমি যদি একটা
বিজনেস করি, যদি আমি একটা দোকান স্টেবল করে দিই, তাহলে আমার ছেলেপুলেও সেই দোকানটাকে আমি যেখান থেকে ছাড়বো সেখান থেকে ধরতে পারবে। কিন্তু আমি যদি একটা জব করি, আমি যদি সে জব করে সেখান থেকে ছেড়ে দিলাম, তাহলে আমার ছেলেকে সেই শুরু স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে, সেই ছোট ছোট দোকানে কাজ করে, একটু বড় দোকানে কাজ করে, তারপরে আরও বড় দোকানে কাজ করে সেখানে যেতে হবে। সো সেটা একটা লং প্রসিজার হয়ে যায়। কিন্তু এখানে কি হয়, আমি যখন সেটা আমি নিজের বিজনেসে করে নিলাম, সেটা হলো আমি যেখান থেকে ছাড়বো আমার পরের জেনারেশন সেটা সেখান থেকেই ধরতে পারবে। তো এই জিনিসটাকেই বলা হয়েছে দ্য অ্যাবিলিটি টু আর্ন। এই জিনিসটা গাইজ তোমাদেরকে বুঝতে হবে। এখানে অনেক ছোট বড় কয়েকটা গল্প নিয়ে পুরোপুরিভাবে এখানে ডিফাইন করা আছে, যেটা তোমরা বই পড়লেই বুঝতে পারবে। আমি এত সাম আপ করেও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। সো গাইজ, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে অল করে দাও, যাতে এরকম ভিডিওস তোমরা ফার্দার মিস না করতে পারো। এবার অনেকে সাবস্ক্রাইব করবে না, অনেকে এমন আছে যারা অন্যান্য মানে অন্য নিশের যারা ইন্টারেস্ট রাখে, যারা গেমিংয়ের নিশ ইন্টারেস্ট রাখে, যারা অন্য কিছু ইন্টারেস্ট রাখে, তারা হয়তো সাবস্ক্রাইব করবে না। কিন্তু যারা প্রপার নলেজের জন্য ইন্টারেস্ট রাখে, ইউটিউবে আসে যে কিছু শেখার জন্য, তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আমার কাছে অনেক তোমরা ভালো ইনফরমেটিভ ভিডিওস পাবে। সো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, বাই।